সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন হেনরি কুটনারের কাহিনী ডাইনির ঘর। By the pricking of my thumbs, something wicked this way comes. ম্যাকবেথ নাটকের সেই ডাইনিদের মনে আছে তো? মধ্যযুগীয় লোককথা অনুযায়ী ডাইনিরা নাকি নানা ক্ষতিকর প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আমরা তো মধ্যযুগে বাস করি না, আমাদের সমাজে ডাইনি বলে আর কিচ্ছু নেই। কিন্তু কে বলতে পারে তারা না থাকলেও এমন একটা গোপন ঘর হয়তো আধুনিক সমাজের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে কোথাও। আজও সেই অতীত দিনের কোনো স্মৃতি বহন করছে সেই ঘরটা, কিংবা হয়তো অপেক্ষা করছে কোনো এক মাহেন্দ্র ক্ষণের। হয়তো কোনো এক বিশেষ উদ্দেশ্যে সেই ঘরটিকে অক্ষত রেখেই কালের গর্ভে হারিয়ে গেছে তার মালকিনরা। আজ সেরকমই একটা ঘরের গল্প শোনাবো আপনাদের। হেনরি কুটনারের কাহিনী দি সালেম হরর অবলম্বনে ডাইনির ঘর। নিচের তলা থেকে ভেসে আসা আওয়াজটা প্রথমে ইঁদুরের কিচকিচ বলেই মনে হয়েছিল কার্লসনের, কিন্তু কটা দিন যেতেই এলাকার লোকজনের মুখ থেকে ছিটকে আসা কয়েকটা গুজব কানে এলো তার। কদিন আগেই বাড়িটা এসে উঠেছে কার্লসন। লোকে বলে এ বাড়ি তৈরি করেছিল অ্যাবি প্রিন নামে এক ডাইনি। মহিলাকে যারা চোখে দেখেছিল তারা কেউই আর বেঁচে নেই, তবে লোকমুখে কিছু গল্পগাথা চালু আছে। শোনা যায় এই অ্যাবি প্রিন যখন এই বাড়িতে থাকতেন তখন দোতলার একটা দেওয়াল জোড়া পোকায় খাওয়া পেল্লায় একখানা মূর্তি ছিল। সেটার সামনে বসেই কি সব বিড়বিড় করতো অ্যাবি প্রিন। গুজব চালু ছিল যে মহিলা নাকি আসলে ডাইনি নয়, এখানে স্থানীয় পাহাড়ের নিচেই এক ভুডু দেবতা বাস করেন। মহিলা নাকি সেই দেবতারই প্রধান পুরোহিত। এই গুজবের ঠেলাতেই 1692 সাল নাগাদ এলাকার কিছু মাতব্বর লোক অ্যাবি প্রিনের উপর চড়াও হয়ে তাকে গোল করে ঘিরে ধরে গায়ে আগুন লাগিয়ে দেয়। সে সময় ডাইনি সন্দেহে এই এলাকায় অনেক মহিলাকেই ধরপাকড় করে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। অ্যাবি প্রিনকেও পুড়িয়ে দেওয়া হয়। লোকমুখে প্রচলিত ছিল যে অ্যাবি প্রিন নাকি আগুনে পুড়ে যাওয়ার পরেও আধমরা হয়ে বেঁচেছিল। কালের নিয়মে বাড়ির ভিতর থেকে অ্যাবি প্রিনের সেই মূর্তিটা উধাও হয়েছে। তবে বদনামের ঠেলায় এ বাড়িতে ভাড়াটে খুঁজে পাওয়া মুশকিল হয়। এত বছরে এ বাড়িতে উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটেনি। কেবল যারা বাড়ি ভাড়া নিয়েছেন তারা কেউই বেশি দিন থাকতে পারেননি এখানে। সবার একই কথা, বাড়িতে নাকি ভীষণ ইঁদুরের উৎপাত। কদিন থেকে কার্লসন নিজে অবশ্য বুঝেছে ইঁদুরের ব্যাপারটা মিথ্যে নয়। মাঝে মধ্যেই দেওয়ালের ভিতর থেকে ইঁদুরের কিচকিচ শব্দ ভেসে আসে। বিশেষ করে রাতের দিকে সে আওয়াজ এতই তীব্র হয় যে সারা দিন লেখালেখি করে ঘুমাতে গিয়ে বেশ কয়েকবার ঘুম ভেঙে গেছে কার্লসনের। একখানা প্রেমের উপন্যাস লেখার বাসনা নিয়েই এই নির্জন বাড়িটা ভাড়া নিয়েছিল কার্লসন। ইতিমধ্যেই সম্পাদকের বায়না আসতে শুরু করেছে। মাসখানেকের মধ্যে লেখাটা শেষ করতে পারলেই কোনো রকমে হাঁপ ছেড়ে বাঁচে। আজও লিখতে বসতেই ইঁদুরের কিচকিচ শব্দে কলম থেমে গেল তার। এপাশ ওপাশ তাকাতেই ঘরের এক কোণে ছোট কালচে ইঁদুরটাকে দেখতে পেল কার্লসন। বাল্বের হলদে আলো গিয়ে পড়েছে ইঁদুরটার উপরে। ইঁদুরটাও যেন ওকেই দেখছে। অন্য সময় হলে ব্যাপারটা গা করতো না কার্লসন,
কিন্তু এখন বাইরের রাস্তা থেকে ভেসে আসা আওয়াজে এমনিতেই লেখায় মন বসছে না। বিরক্তিটা চেপে বসছে মনের ভিতরে। মনে হলো একবার ইঁদুরটাকে অনুসরণ করেই দেখা যাক না কোথায় যায় বেটা। সে উঠে দাঁড়াতেই ঘর থেকে বেরিয়ে গেল ইঁদুরটা। কার্লসন তার পিছু নিল। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে লাগলো ইঁদুরটা। সিঁড়ি দিয়ে নামতে নামতে হাসি পেল কার্লসনের। লেখার ব্যর্থ চেষ্টা থেকে মনোযোগ সরে আসায় বোধহয় খানিকটা খুশি হয়েছে সে। নিচতলার সেলারের কাছে পৌঁছে কার্লসন দেখল ইঁদুরটা ঘুরে আবার জলজলে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সেই চোখের দিকে চেয়ে কেমন যেন অস্বস্তি লাগলো ওর। ইঁদুরের চোখ দুটো যেন কিছু খুঁজছে ওর মুখের দিকে তাকিয়ে। কয়েক সেকেন্ড সেভাবে চেয়ে থেকেই হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল ইঁদুরের শরীরে। দুবার কিচকিচ আওয়াজ করে দেওয়ালের নিচের একটা ছোট গর্ত দিয়ে ঢুকে গেল সেটা। গর্তটা ঠিক সামনে পা দিয়ে একটা ক্রস আঁকল কার্লসন। মনে মনে ভাবল কাল সকালে একটা ইঁদুর ধরার কল রাখতে হবে এখানে। কার্লসন ফিরে যাবে ভাবছে, এমন সময় আবার দেখা গেল ইঁদুরটাকে। গর্তের ভিতর থেকে কিছুটা পিছিয়ে এসেছে সে, যেন বেরিয়ে আসতে চাইছে গর্ত থেকে। বাইরে এসে কার্লসনকে দেখেই আবার ভিতরে হারিয়ে গেল ইঁদুরটা। ভারী অদ্ভুত লাগলো কার্লসনের। ইঁদুরটা কিছু দেখেছে ভিতরে ঢুকতে গিয়ে। সামনে পেছনে দুদিকে যেতেই ভয় পাচ্ছে সে। তাহলে কি গর্তের ভিতরে কিছু আছে, সাপ জাতীয় কিছু? কার্লসনের কৌতূহলটা বেড়ে উঠল। একটা ছোট লাঠি দিয়ে ইঁদুরের গর্তের ভিতরে খোঁচা দিতে লাগলো কার্লসন। কিন্তু নিচু হতেই অন্য একটা জিনিসে চোখ আটকে গেল তার। ইঁদুরের গর্তের ঠিক উপরে একটা পাথরের স্ল্যাব আছে। দেখে মনে হয় হাত দিয়ে টেনে নাড়ানো যায় সেটাকে। ভালো করে দেখে কার্লসন বুঝল স্ল্যাবটার একদিকের কোণ কিছুটা ক্ষয়ে গেছে। হাত দিয়ে ধরা যায় সেখানটা। হাত ঢুকিয়ে খানিকটা চাপ দিতেই ঘর ঘর করে একটা শব্দ করে কিছুটা সরে গেল স্ল্যাবটা। পুরনো ঝুড়ো মাটি ঝরে পড়ল মেঝের উপর। দেওয়ালের উপর তৈরি হওয়া অন্ধকার আয়তক্ষেত্র থেকে একটা ভ্যাপসা গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বেরিয়ে এলো বাইরে। তাতেই খানিকটা পিছিয়ে এলো কার্লসন। অ্যাবি প্রিনের কথা হঠাৎ করেই মনে পড়ে গেল তার। তবে কি সেই ডাইনিরই কোনো গোপন ঘর আবিষ্কার করেছে সে? উপর থেকে একটা টর্চ নিয়ে ফিরে এলো কার্লসন। মাথা নিচু করে শরীর খানিকটা সংকুচিত করে ঢুকে এলো সেই সরু প্যাসেজটার ভিতরে। টর্চের আলো তার সামনের বেশ খানিকটা অংশ আলোকিত করে তুলল। একটা টানেলের মধ্যে এসে পড়েছে কার্লসন। চারদিকের দেওয়াল জুড়ে পাথরের স্ল্যাব। প্রায় 15 ফুট গিয়ে থেমেছে টানেলটা। সেখান থেকে একটা খুপড়ি মতো ঘর শুরু হয়েছে। কার্লসনের মনে আর সন্দেহ রইল না, এই সেই অ্যাবি প্রিনের গোপন ঘর। যে কোনো কারণেই হোক এই ঘরটা অ্যাবি প্রিনকে উইচ হান্টারদের থেকে বাঁচাতে পারেনি। টানেল পেরিয়ে ঘরের ভিতরে ঢুকতেই সবার আগে কার্লসনের দৃষ্টি গিয়ে পড়ল মেঝের উপর। গোল মেঝে, তার উপরে নানা রঙের পাথর দিয়ে মোজাইক করা আছে।
অন্তত 1000 খানেক রংচঙে পাথর দিয়ে তৈরি মেঝেটা কোনোটাই একটা বাদামের থেকে বেশি বড় নয়। ভালো করে তাকালে মনে হয় একটা বিশেষ প্যাটার্ন আছে মোজাইকের। কোথাও বৃত্ত, কোথাও ত্রিভুজ, কোথাও পেন্টাগ্রাম। আরও ভালো করে দেখতে কার্লসন বুঝল সবকটা লাইনই শুরু হয়েছে ঘরের একেবারে মাঝখানে একটা গোল মিটার খানেক ব্যাসের কালো পাথরের চাকতি থেকে। বাইরের শব্দ এ ঘরের ভিতরে পৌঁছায় না। মাঝে মাঝে ইঁদুরের কিচকিচ শব্দ শোনা যায় কেবল। হঠাৎ দেওয়ালে কিছু বিক্ষিপ্ত লেখা দেখতে পেয়ে কার্লসন সেদিকে এগিয়ে গেল। আলো ফেলে ভালো করে দেখল চিহ্নগুলো, তবে চিনতে পারল না। মনে হয় কোনো প্রাগৈতিহাসিক ভাষায় যেন কিছু লেখা আছে সেখানে। দুদিকে তাকাতে কার্লসনের খেয়াল হলো ঘরের একেবারে মাঝখানে এসে দাঁড়িয়েছে সে, সেই গোল চাকতিটার উপরে। কি মনে হতে টর্চটা নিভিয়ে ফেলল কার্লসন। গোটা ঘরটা যেন অন্ধকারে ঢেকে গেল। ঠিক এই সময়ে ভারী অদ্ভুত একটা ভাবনা এসে চেপে ধরল তাকে। মনে হলো একটা বিরাট কুয়োর একেবারে নিচে দাঁড়িয়ে আছে সে, আর কুয়োর উপর থেকে বন্যার জলের আগ্রাসী ধারা নিচে নেমে আসছে, গ্রাস করে ফেলছে তাকে। জলের আওয়াজ যেন কানে এলো তার। ভয়ে আলো জ্বেলে ফেলল কার্লসন। বুকের ধুকপুকটাও কানে আসছে। কেমন একটা অস্বস্তি মিশে আছে এই ঘরে, সেই সঙ্গে একটা স্যাঁতস্যাঁতে ভাব ক্রমাগত বেড়ে উঠছে সেটা। একটা বুদ্ধি খেলে গেল কার্লসনের মাথায়। এই জায়গাটা তো লেখালেখি করার জন্য খাসা। এত নৈশব্দ বাড়ির অন্য কোথাও নেই। ইলেকট্রিকের তার এনে দুটো আলো লাগিয়ে নিলেই আলোর ব্যবস্থা হয়ে যাবে। সেই সঙ্গে একটা টেবিল আর চেয়ার লাগবে। যেমন ভাবা তেমন কাজ। তবে সবার আগে ঘরটা যে সে আবিষ্কার করে ফেলেছে সেটা বাড়িওয়ালাকে জানানো দরকার। দ্রুত উপরতলায় গিয়ে এক কাপ কালো কফি বানিয়ে বস্টনে বাড়িওয়ালাকে একটা চিঠি লিখতে বসল সে। সকালে বাইরের দরজা খুলতেই কার্লসন দেখল একটা লম্বাটে চেহারার লোক কৌতূহলী হয়ে চেয়ে আছে তার দিকে। লোকটার চোখ দুটো বেশ বড় সড়ো। আপাতত সে চোখের উপরে লম্বাটে পলক ঝুঁকে রয়েছে, চকচকে মসৃণ চামড়া। ডাইনির ঘর দেখতে এসেছেন তাই তো? গলায় কিছুটা বিরক্তি মাখিয়েই বলল কার্লসন। আগের সপ্তাহে বাড়িওয়ালাকে ব্যাপারটা জানাতেই এই উৎপাত শুরু হয়েছে। সারাদিনে অন্তত 12-10 এলাকার লোক দেখতে আসছে ঘরটাকে। কেউ কেউ এসে আবার ভয়ে ঘরে না ঢুকে দূর থেকেই ফিরে যাচ্ছে। তবে কার্লসনের লেখালেখির এই উৎপাতে একেবারে 12টা বেজেছে। মাফ করবেন, ও ঘর আর এখন দেখানো হচ্ছে না। উল্টো দিকে লোকটা যেন একটু চমকালো। তারপর দ্রুত পকেট থেকে বের করে একটা কার্ড এগিয়ে দিল সামনে। কার্লসন সেটা হাতে নিয়ে দেখল তাতে লেখা আছে ভিভিয়ান লি, প্রেত তত্ত্ববিদ। বড় সড়ো একটা দীর্ঘশ্বাস ফেলল কার্লসন। তারপর কার্ডটা ফেরত দিতে দিতে বলল, হ্যাঁ আমি আসলে এখন একটু ব্যস্ত আছি, আপনি বরং কাল। এক সেকেন্ড। কথা শেষ হওয়ার আগেই বাধা দিয়ে উঠল লি। তারপর কার্লসনের দুটো কাঁধ শক্ত করে চেপে ধরে চোখের খুব কাছে চোখ এনে মন দিয়ে কি যেন দেখল। কার্লসন থতমত খেয়ে একটু পিছিয়ে এলো। গলায় একটু রাগ এনে বলল, এ আবার কি? লির ভুরু দুটো কুঁচকে গেছিল।
যেন কার্লসনের চোখের ভিতর খারাপ কিছু একটা দেখেছে সে। সামলে নিয়ে সে বলল, মাফ করবেন, আমি আসলে সান ফ্রান্সিসকো থেকে এসেছি ওই ঘরটা দেখতে। এমনকি আপনি যদি টাকা পয়সা চান। না না, ও সব লাগবে না, আমার একটু শান্তি দরকার। লোকজন সারা দিন এত বিরক্ত করতে থাকে যে। একটু থেমে আবার বলে কার্লসন, মাঝে মাঝে ভাবি ঘরটা না খুঁজে পেলেই ভালো হতো। আমি একবার দেখেই চলে যাব, এই ধরুন মিনিট 10, তার বেশি 1 সেকেন্ডও না। ভেবে দেখে কার্লসন, লোকটাকে ভালোই লেগেছে তার। কথাবার্তার মধ্যে কোথায় যেন একটা চাপা আতিথেয়তা আছে। বেশ, আসুন আমার সঙ্গে। হলঘর দিয়ে হেঁটে আসতে আসতে লি বলল, আচ্ছা, শুনেছিলাম একটা ইঁদুরকে ধাওয়া করতে করতে নাকি ঘরটা খুঁজে পেয়েছিলেন আপনি। এই ইঁদুরটার কি হলো বলুন তো? কি জানি, ঘরে ঢোকার পর আর দেখতে পাইনি ওটাকে। ঘরে ঢুকে কার্লসন আলোটা জ্বেলে দিল। আলো আর দুটো চেয়ার টেবিল ছাড়া আর তেমন কিছু বদলায়নি ঘরটার। লির মুখের দিকে চেয়ে কার্লসন দেখল একটা লালচে রং খেলা করছে সেখানে, যেন ভিতরে ভিতরে কোনো কারণে ক্ষুণ্ণ হয়েছে লি। কার্লসনের দিকে ফিরে এসে বলল, আপনি এখানে কাজ করেন? হ্যাঁ, জায়গাটা নিরিবিলি। তাছাড়া জানি না কেন এখানে এসে বসলে হাতে লেখা আসে চটপট। মনে হয় যেন পরের কথাগুলো বলতে ইতস্তত করে সে। মনে হয় অনেকটা ঝাড়া হাত পা হয়ে গেছে। ভারী অদ্ভুত একটা অনুভূতি জানেন। দেওয়ালের দিকে তাকায় লি, চিহ্নগুলো লক্ষ্য করে ভালো করে। তার মুখ থেকে চাপা অস্পষ্ট কয়েকটা শব্দ বেরিয়ে আসে। ওয়াঙ্গা কানাক। ঘুরে তাকালো লি। কার্লসনের দিকে এগিয়ে এসে বলল, আমার দেখা হয়ে গেছে, চলুন বেরোনো যাক। ঘর থেকে বেরিয়ে দরজার কাছে আসতে আসতে কার্লসনের মনে হলো লি যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। শেষে দরজার কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই ঘরটা খুঁজে পাওয়ার পর থেকে রাতে ঘুমাতে গিয়ে কোনো বিদঘুটে স্বপ্ন দেখেছেন? স্বপ্ন? কথাটা বলতে গিয়ে হেসে ফেলে কার্লসন। মিস্টার লি, আপনি যদি ভেবে থাকেন এসব বলে আমাকে ভয় দেখাবেন, তাহলে কিন্তু বলবো এ একেবারেই বৃথা চেষ্টা। আপনার আগেও কয়েকজন করে দেখেছে। মানে আমার আগেও কয়েকজন জিজ্ঞেস করেছে আপনাকে যে রাতে স্বপ্ন দেখেছেন কি না? হ্যাঁ। কি বলেছেন তাদের? না, দেখিনি। কথাটা উচ্চারণ করেই একটা বিজাতীয় অভিব্যক্তি খেলে গেল কার্লসনের মুখে। ঠিক জানি না দেখেছি কিনা। মানে মানে দেখে থাকলেও ঠিক মনে পড়ছে না আমার। তাছাড়া সারাদিন যেভাবে লোকজন এসে গাঁজাখুরি গপ্প শুনিয়ে যাচ্ছে, তাতে যে কেউ কি যেন একটা ভেবে মুখ তুলল লি। তার গলাটা এখন আগের থেকে আরো দৃঢ় শোনাচ্ছে। আচমকা একটা অদ্ভুত প্রশ্ন করল সে। এই বাড়িতে কি আপনাকে থাকতেই হবে? আচ্ছা, আপনারা সবাই এ কথাটা বারবার কেন বলছেন বলুন তো? আমার লেখালেখি করার মতো একটা নিরিবিলি জায়গা দরকার। ওই ঘরে গিয়ে বসলে তরতর করে লেখা আসছে আমার হাতে। অকারণে খামোকা বাড়িটা ছেড়ে দেবো কেন বলুন তো? থুতনিতে হাত ঘষতে ঘষতে লি বলল, বেশ, বাড়িতে থাকুন, ক্ষতি নেই, কিন্তু ওই ঘরে বসে না লিখলেই নয়।
কার্লসন কিছু বলার আগেই নরম স্বরে সে আবার বলতে লাগলো, আপনি বিশ্বাস করবেন না জানি, তবে সমস্ত জীবিত প্রাণী মোট দুটো জগতের মাঝে বাস করে। এক হলো চেতনার জগৎ, আর দুই এই দৃশ্যমান জগৎ। এই দুই জগতের মাঝে কিছু সাঁকো থাকে। আপনার ওই ডাইনির ঘরটা সেরকম একটা সাঁকো। কার্লসনের হাসি পেলেও সেটা সামলে বলল, এসবের কোনো প্রমাণ না, প্রমাণ নেই আমার কাছে, তবে ব্যাপারটা আপনাকে বোঝাতে একটা উদাহরণ দিতে পারি। আমাদের এই পৃথিবীতে এমন কিছু গুহা আছে যার একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে আপনি কোনো কথা বললে গুহার অপর প্রান্তে দাঁড়ানো একটা মানুষ আপনার কথা শুনতে পাবে। এদিকে আপনার থেকে ফুটখানেক দূরে দাঁড়ানো মানুষটাও কিন্তু শুনতে পাবে না। এও প্রকৃতির একরকম খেয়াল, শব্দের খেলা। কেবল কিছু বিশেষ জায়গা থেকে বলা শব্দ বিশেষ জায়গায় দাঁড়িয়েই শোনা যায়। শব্দ ছাড়াও চেতনার জগতে এ জিনিস সাক্ষাৎ ঘটছে। কার্লসন বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লি থামল না। ঘরের মাঝের কালো পাথরটা ওই রকম একটা ফোকাল পয়েন্ট। ওর উপরে বসে যখন আপনি লেখালেখি করেন তখন আপনার চেতনা শক্তি বেশি সজাগ হয়ে যায়, হয়তো খানিকটা বেড়েও যায়। তার ফলেই দ্রুত লেখা আসে আপনার হাতে। কিন্তু অপরদিকে কার্লসন এবার বাধা দিয়ে ওঠে, বলে, মানে আপনি বলতে চাইছেন যে অ্যাবি ফ্রিনের ব্যাপারে বেশ কিছু পড়াশোনা করেছি আমি। আমার মন বলে সে কোনো ডাইনি ছিল না, কেবল বিশেষ কোনো পদ্ধতিতে কিছু অলৌকিক শক্তি আয়ত্ত করেছিল। সেসব শক্তির মধ্যে একটা হলো অভিশাপ। আর অভিশাপ জিনিসটা, আচ্ছা যাকে, কাল না হয় একবার কল করব আপনাকে। এতে কোনো লাভ হবে না মিস্টার লি, বৃথা সময় নষ্ট করছেন আপনি। আর ভালো কথা, আজ রাতে যদি কোনো স্বপ্ন দেখেন তাহলে মনে রাখার চেষ্টা করবেন, কেমন? সে রাতে একটা স্বপ্ন দেখল কার্লসন। সেটা দেখে ভোরের আগেই ঘুম ভেঙে গেল তার। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। সেই সঙ্গে একটা অজানা অস্বস্তি এসে চেপে ধরল। দেওয়ালের তলা থেকে এখনো ইঁদুরের কিচকিচ শব্দ ভেসে আসছে। জানলা দিয়ে বাইরে চেয়ে দেখল ফ্যাকাশে আকাশের বুকে রূপালি চাঁদ ঝুলে রয়েছে। লির কথা মনে পড়ে গেল তার। স্বপ্নটা কিন্তু চেষ্টা করেও মনে পড়ল না। শুধু দু একবার মনে হলো অন্ধকারের মধ্যে যেন ছোটাছুটি করছিল সে। কার্লসন বিছানা ছেড়ে দ্রুত তৈরি হয়ে নিল। এই নিষ্পন্দ ভোরের সময়টা নার্ভগুলোকে দুর্বল করে দিচ্ছে বারবার। সেটা কাটাতে বাইরে থেকে একবার ঘুরে আসা দরকার। বাইরে এসে ফাঁকা রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে এলো কার্লসন। যদিও খবরের কাগজের দোকানগুলো এখনো খোলেনি, তাও দূরে একটা কাগজওয়ালা ছেলেকে চোখে পড়ল। হঠাৎ একটা অদ্ভুত ভাবনা এলো কার্লসনের মাথায়। মনে হলো এই রাস্তাটা যেন তার চেনা। আগেও সে রাস্তা দিয়ে হেঁটেছে, এমনকি বাড়ি ঘরের আউটলাইনগুলো পরিচিত মনে হলো। অথচ এর আগে এ রাস্তায় কোনোদিন আসেনি কার্লসন। তাহলে এতটা মনের ভুল হওয়া কি সম্ভব? একটা কোণের দিকে পৌঁছে বাঁদিকে ফিরল সে। না, এ অসম্ভব।
এ রাস্তায় অবশ্যই এসেছে সে আগে। ইতস্তত ফেরিওয়ালা আর গাড়ি পার হয়ে যাচ্ছে পাশ দিয়ে। গোটা শহরের ঘুম ভাঙছে ধীরে ধীরে। হঠাৎ সামনের রাস্তার ধারে একটা জটলা চোখে পড়ল কার্লসনের। উপরে তাকিয়ে দেখল জায়গাটা একটা কবরস্থান, চার্টার স্ট্রিট বিউরিয়াল গ্রাউন্ড। এই প্রাচীন কবরস্থানটার নাম এর আগেও শুনেছে কার্লসন। কয়েকশো বছর আগে এইখানে জড়ো করেই আগুন লাগিয়ে দেওয়া হয় ডাইনিদের গায়ে। প্রায় 100 বছর হলো বন্ধ হয়ে গেছে কবরস্থানটা। তাহলে হঠাৎ এত জটলা কিসের? কি নিয়ে জটলা হচ্ছে দেখতে ভিড় ঠেলে এগিয়ে যেতেই কার্লসনের বুক ভয়ে কেঁপে উঠল। কবরস্থানের বাইরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে একটা লোক। শরীর কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েছে, গায়ে একটা সস্তার জামা, হাতের পেশিগুলো চামড়া ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। লোকটা মৃত। আকাশের দিকে মেলে দেওয়া চোখ দুটোতে কোনো অজ্ঞাত ভয় যেন শেষ মুহূর্তে পরশ বুলিয়ে গেছে। মুখটা বেঁকে চুড়ে আছে, সেই সঙ্গে ঠোঁটের কোণে একটা চোরা হাসিও খেলা করছে। মুখ দেখে মনে হয় লোকটা যেন ভয় পেয়েই মারা গেছে। যন্ত্রের মতো পিছিয়ে এলো কার্লসন। মনে হলো একটা ঠান্ডা নিঃশ্বাস ধাওয়া করছে ওকে। চোখের সামনে থেকে একবার হাত চালিয়ে নিল, কিন্তু না, এখনো সেই মরা মাছের মতো আতঙ্কিত দৃষ্টি ভেসে উঠছে ওর চোখের সামনে। ফিরে আসতে আসতে কবরস্থানটা আর একবার দেখে নিল সে। অন্তত 100 বছর এই কবরস্থানে কাউকে সমাহিত করা হয়নি। পুরনো শ্যাওলা ধরা কবর আর উঁচু উঁচু স্তম্ভগুলো যেন হাতছানি দিয়ে ডাকতে লাগলো ওকে। ঠিক কিসের ভয়ে মৃত্যু হলো লোকটার? বড় করে কয়েকটা নিঃশ্বাস নিল কার্লসন। বিকৃত মৃতদেহটা সত্যি প্রভাব ফেলতে শুরু করেছে মনের উপর। ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে সরানো দরকার, নাহলে এর প্রভাব উপন্যাসের উপরে পড়বে। লোকটা হয়তো মাঝরাতে নেশা ভাঙ করে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় নেশার ঘোরে কবরস্থানের ভিতরে ছায়া মাখামাখি হয়ে ভয়ঙ্কর কিছু দেখছে ভেবেই হার্ট অ্যাটাক করে মারা যায়। বাড়ি ফিরেও কিন্তু অস্বস্তিটা ঘিরেই রইল কার্লসনকে। সেদিনই সন্ধ্যার দিকে আবার লি এসে উপস্থিত হলো। আজ কিন্তু তাকে দেখে কিছুটা খুশি হলো কার্লসন। লি থমথমে মুখে বলল, অ্যাবি ব্রিনের খবরটা শুনলেন নাকি? কাপে চা ঢালতে যাচ্ছিল কার্লসন, থেমে গিয়ে প্রশ্ন করল, অ্যাবি ব্রিনের খবর মানে? থুতনির নিচে দুটো হাত রাখল লি। ভুরু দুটো কুঁচকে গেছে তার। ধীরে ধীরে বলল, আমি এর মধ্যে অ্যাবি প্রিনকে নিয়ে কিছু পড়াশোনা করেছি। 1690 সালের 14 ডিসেম্বর আধপোড়া অবস্থায় বুকে খঞ্জর বিধিয়ে তাকে কবর দেওয়া হয়। এবার কোথায় কবর দেওয়া হয় গেস করুন দেখি। কোথায়? চার্টার স্ট্রিট বিউরিয়াল গ্রাউন্ডে। মানে? হ্যাঁ, কাল রাতে অ্যাবি প্রিনের সেই কবর কেউ খুঁড়েছিল। খঞ্জরটা কবরের ঠিক পাশেই পড়ে আছে, সেই সঙ্গে মাটির উপরে কিছু বুটের দাগ। কাল রাতে কোনো স্বপ্ন দেখেছেন আপনি? কি জানি, কপাল ঘষতে ঘষতে উত্তর দিল কার্লসন। ঠিক মনে পড়ছে না, তবে আজ সকালের দিকে কবরস্থানে গেছিলাম আমি। তার মানে যে লোকটা মারা গেছে? হ্যাঁ, মৃতদেহটা আমিও দেখেছি।
কয়েক সেকেন্ড কোনো কথা বলল না লি। চায়ে চুমুক দিয়ে দুজনেই নিথর হয়ে বসে রইল কিছুক্ষণ। আপনি আপনি কি এখনো এ বাড়িতেই থাকার কথা ভাবছেন? চায়ের কাপ টেবিলে রেখে উঠে পড়ল কার্লসেন। হ্যাঁ, না থাকার কি আছে? কাল রাতে যা ঘটলো, কি ঘটেছে সেটাই তো বুঝতে পারছি না। একটা নেশারু পুরনো কবরস্থানের মধ্যে কি দেখলো তাতে? এসব বলে কেবল নিজেকে সান্ত্বনা দিচ্ছেন আপনি। আপনি নিজে কিছুটা হলেও বুঝতে পারছেন অ্যাবি প্রিন আপনাকে তার নিজের স্বার্থে ব্যবহার করছে। আজ 300 বছর ধরে ওই কবরস্থানে শুয়েছিল সে। অপেক্ষা করছিল একদিন কেউ এসে ওর রেখে যাওয়া ফাঁদে পা দেবে। ফাঁদ? কিসের ফাঁদ? আপনার ওই মোজাইক করা ঘরটা। যতক্ষণ আপনি ওই ঘরে কাটান ততক্ষণ সে আপনার মনের উপর প্রভাব বিস্তার করতে থাকে। আপনি আপনি কি বলছেন তা নিজে জানেন? বিলক্ষণ জানি। মৃত্যুর আগে অ্যাবিপ্রিন এই গোটা শহরকে অভিশাপ দিয়ে যায়। তাকে আগুনে পোড়ানো যায়নি। আজ বেশ কিছু নথি ঘেঁটে আপনার আর এক মুহূর্ত এই বাড়িতে থাকা উচিত নয়। আপনার বকবক শেষ হয়ে গিয়ে থাকলে এখন আসতে পারেন। কিছুক্ষণের জন্য কোনো কথা বলল না লি। মাথা নিচু করে বসেই রইল। তারপর মাথা নেড়ে বলল, আমি জানতাম এরকমই হবে। আপনার নিজের মাথার উপর নিয়ন্ত্রণ নেই আর। একমাত্র আপনার সাহায্য নিয়েই নিজের মূর্তি ধারণ করতে পারে অ্যাবি প্রিন। কাল রাতে নিজের অজান্তেই আপনি গেছিলেন চার্টার স্ট্রিট বিউরিয়াল গ্রাউন্ডে। সেখানে অ্যাবি প্রিনের কবর খুঁড়ে তার বুক থেকে খঞ্জর তুলে ফেলে তাকে মুক্ত করেছেন আপনি নিজে। সমস্ত ঘটনাটা ছেঁড়া ছেঁড়া স্মৃতির মতো রয়ে গেছে আপনার মাথার ভিতর। দেখুন, আমার এখন কাজ আছে। আপনি বেশ, আমার যেটুকু বলার আমি বলেছি আপনাকে। একবার গলা খাকারি দিয়ে কার্লসেনের দিকে এগিয়ে আসে লি। কি যেন ভেবে বলে, ডাইনির রেখে যাওয়া ঘরের ওই ডিস্কটার নিচে ভয়ঙ্কর কিছু একটা আছে। অ্যাবি প্রিন কোনো অজ্ঞাত দেবতার উপাসনা করত। দেওয়ালে আঁকা চিহ্নগুলোর মধ্যে একটা বিশেষ নাম আমি দেখেছিলাম, ইয়ঙ্গা। পকেটে হাত ঢুকিয়ে কয়েকটা টুকরো কাগজ বের করে এনে বাড়িয়ে ধরল লি। কেস্টার লাইব্রেরিতে রাখা নেক্রোনমিকন নামের একটা পুরনো বই থেকে এটুকু উদ্ধার করে এনেছি আমি। বইটা লিখেছিল এক উন্মাদ আরব তান্ত্রিক, আব্দুল আল হজরেদ। পড়ে দেখুন। কার্লসেন মুখ বাড়িয়ে দেখল তাতে লেখা আছে, এই দেবতার প্রাচীন নাম ইয়ঙ্গা, দ্য থিং দ্যাট শুড নট বি। এই দেবতাকে পৃথিবীতে আহ্বান করা যায় বিশেষ কিছু প্রাচীন গুহা কিংবা পাহাড়ের ফাটলের মধ্যে থেকে। পৃথিবীতে এসেই মারাত্মক ধ্বংস শুরু করে সে। পৃথিবী থেকে তাকে ফেরত পাঠানোর একমাত্র উপায় হল বাঁচ বিরাজের জাদুমন্ত্র কিংবা টিক্কুনের স্পর্শমণি। কার্লসেনের মুখে একটা চাপা হাসি খেলে গেল। জাদুমন্ত্র, স্পর্শমণি? কি ছেলে মানুষই শুরু করেছেন বলুন তো? ওই দুটো জিনিস আজ 1000 বছর ধরে রক্ষা করে আসছে পৃথিবীর মানুষকে। এমনকি আমি নিজে ব্যবহার করেছি কয়েকবার। তবে সমস্যা হলো, দরজার দিকে এগোতে এগোতে বলল লি, ইদানিং এসব জোগাড় করা আর অত সহজ নয়। যতদিন না ওগুলো আমার হাতে আসে আপনি ও ঘরে না গেলেই ভালো করবেন। লি বেরিয়ে যেতে বাড়ি মুখ হলো কার্লসেন। ভিতরে ঢুকে এসে একটা গ্লাসে কিছুটা হুইস্কি ঢালল। তারপর কি একটা ভেবে
সরিয়ে রাখলো একপাশে। মাথার ভিতরে একটা চিনচিনে ব্যথা শুরু হয়েছে। সেটা কাটাতেই ঘরময় পায়চারি শুরু করলো সে। একসময় গিয়ে ঢুকলো সেই ডাইনির ঘরে। এ ঘরে আসতেই মাথার ব্যথা কিছুটা কমে এলো তার। মেঝের উপরেই শুয়ে পড়ল কার্লসন। একসময় অজান্তেই ঘুম এসে গেল। ঘুমিয়ে ঘুমিয়ে কিছু স্বপ্ন দেখল এই সালেম শহরের রাস্তাতেই একটা কালচে ধোঁয়ার মতো কিছু ছুটে বেড়াচ্ছে, নিকষ কালো একটা দানব আকৃতির অ্যামিবার মতো। শহরের সমস্ত নারী পুরুষ তার কবল থেকে পরিত্রাহী চিৎকার করতে করতে ছুটে পালাচ্ছে। একবার মনে হলো একটা করটির মুখোমুখি চেয়ে আছে সে। করটির কেবল চোখ দুটো জীবন্ত। ধর্মর করে জেগে উঠে বসল কার্লসন। সমস্ত শরীর ঠান্ডা হয়ে আছে। ঘরটা আশ্চর্য রকম নিথর মনে হচ্ছে এখন। মেঝের উপরে রঙিন মোজাইকগুলো আরো রংচঙে হয়ে যেন আলো দিচ্ছে। তাছাড়া বাকি ঘরে আর কোনো আলো নেই। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টো বেজেছে। গোটা সন্ধ্যেটা ঘুমিয়েই কেটেছে তার মানে। শরীর ভারী দুর্বল লাগলো। শরীরের সমস্ত শক্তি যেন বের করে নিয়েছে কেউ। তবে মাথার ব্যথাটা উধাও। ভারী পরিষ্কার লাগছে মাথাটা, যেন কিছু একটা ঘটার জন্য অপেক্ষা করছে ওর অবচেতন মন। ঠিক এই সময় একটা নড়াচড়া চোখে পড়ল কার্লসনের। দেওয়ালের একটা স্ল্যাব যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। একটা অন্ধকার সরু আয়তক্ষেত্র পরিণত হচ্ছে বর্গক্ষেত্রে। অন্ধকারের মধ্যে কিছু একটা যেন গুঁড়ি মেরে বেরিয়ে আসছে সেখান থেকে। জিনিসটা খানিকটা আলোর মধ্যে বেরিয়ে আসতেই কার্লসনের শরীর ভয়ে পাথর হয়ে গেল। জিনিসটা দেখতে অনেকটা মমির মতো, কঙ্কালের মতো শীর্ণ খয়েরি আধপোড়া মাংসের একটা মৃতদেহ। দেখে মনে হয় মানুষের শরীরের উপর একটা বিরাট সরীসৃপের খোলস জড়িয়ে দিয়েছে কেউ। দেওয়াল বেয়ে আরো কিছুটা এগিয়ে এলো সেটা। মুখ থেকে একটা চাপা জান্তব শব্দ বেরিয়ে আসছে। চোখ দুটো থেকে হলদে আগুন ঝলসে উঠছে। ধীরে ধীরে সোজা হয়ে উঠে দাঁড়ালো মমিটা। তারপর এগিয়ে এলো মাটির উপরে গোল চাকতিটার কাছে। কার্লসনের দিকে পেছন ফিরে মৃদু একটা চিৎকার করে উঠল। অনেকটা শীষের মতো আওয়াজ ছড়িয়ে পড়ল ঘরময়। একটা অজ্ঞাত ভাষায় মন্ত্র পড়ছে মমিটা। সরু সরু হাত দুটো উঠে এলো উপরে। মনে হলো সেই হাতের ইশারাতেই যেন মাটি থেকে একটু একটু করে উপরে উঠে আসছে গোল চাকতিটা। বিশ্রী একটা গন্ধ বেরিয়ে আসছে চাকতির নিচ থেকে, সেই সঙ্গে একটা বিজাতীয় কালো ধোঁয়া। কার্লসনের মনে হলো এই রকম ধোঁয়াই সে স্বপ্নে ছুটে বেড়াতে দেখেছিল সালেমের রাস্তায়। চেষ্টা করেও তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। চাকতিটা মাটি ছেড়ে শূন্যে উঠেছে এবার। ধোঁয়ার পরিমাণ বেড়ে উঠেছে সেই সঙ্গে। হঠাৎ মন্ত্র ছাপিয়ে আর একটা শব্দ কানে এলো কার্লসনের। পায়ের আওয়াজ। বাইরে থেকে এই ঘরের ভিতরে ঢুকে আসছে কেউ।
কার্লসন চেয়ে দেখলো ঘরের ভিতরে একটা মানুষ এসে দাঁড়িয়েছে। লি দ্রুত পায়ে সেও গিয়ে দাঁড়ালো ঘরের একেবারে মধ্যিখানে। লির হাতে একটা নীলচে রঙের পাথর ধরা আছে, মুখে বিড়বিড় করে কি যেন একটা বলে চলেছে সে। গোটা ঘরময় শোনা যেতে লাগলো মন্ত্রটা। পাথরটা উপরে তুলে লি এগিয়ে গেল মমিটার দিকে। চাকতিটা এখন ছিটকে পড়েছে একদিকে। তার ভিতরের অন্ধকারের মধ্যে থেকে একটা থকথকে সুরের মতো কিছু ছিটকে এসেছে লিয়ের দিকে। হাতে ধরা পাথরটা সেদিকে ছুঁড়ে দিল লি। মুহূর্তে সেটা গ্রাস করলো সুরটা। পরক্ষণেই থেমে গেল সে। কয়েক সেকেন্ড ইতস্তত করল, তারপর দ্রুত গুটিয়ে গিয়ে ঢুকে গেল সেই গহ্বরের ভিতরে। যাবার আগে সে আঁকড়ে ধরল গর্তের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা মমিটাকে। সেটাকে নিয়েই অতল গহ্বরে হারিয়ে গেল সুরটা। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঝলকের মতো কিছু একটা আবার বেরিয়ে এলো গর্তের ভিতর থেকে। পাশেই পড়ে থাকা চাকতিটাকে তুলে নিয়ে ছুঁড়ে দিল ওপরের দিকে। তারপর সেও হারিয়ে গেল গর্তের মধ্যে। বাতাস থেকে নেমে এসে চাকতিটা আবার বসে গেল নিজের জায়গায়। গোটা ঘরটাই এখন ঘুরতে শুরু করেছে কার্লসনের চোখের সামনে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। চোখ বুজে এলো তার। কার্লসনের উপন্যাসটা আর শেষ হয়নি। যতটুকু লিখেছিল তার সমস্তটাই পুড়িয়ে ফেলেছে সে। এরপর আর লেখালেখির জগতে কার্লসনের নাম কেউ শোনেনি। সে যা কিছু লিখেছে সেগুলো প্রকাশকরা আর ছাপার উপযুক্ত বলে মনে করেননি। এমন দক্ষ একজন কথাশিল্পী হঠাৎ প্রেমের উপন্যাস ছেড়ে এমন আজগুবি আদিভৌতিক লেখালেখি কেন শুরু করলেন? এ প্রশ্নের জবাব বহু খুঁজেও আবিষ্কার করতে পারলেন না তারা। তাদের দাবি কার্লসন যা লিখছেন তা ভয়ঙ্কর, সন্দেহ নেই, কিন্তু বড্ড বেশি ডার্ক এলিমেন্ট ও আতঙ্কের মিশেল আছে তাতে। সাধারণ পাঠকের হাতে এসব তুলে দেওয়া যায় না। আসল ঘটনার কথা কাউকে জানায়নি কার্লসন। জ্ঞান ফেরার পরে লির সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসার সময় পেছনে তাকিয়ে যে দৃশ্য সে দেখেছিল তার কথা আজও কেউ জানে না। হ্যাঁ, ঘর থেকে বেরোনোর আগে সত্যি একবার শেষবারের মতো পেছন ফিরে দেখেছিল কার্লসন। ঘরের রঙিন পাথরগুলো পরিণত হয়েছিল কালচে মোজাইক পাথরে। অ্যাবি প্রিন নরকে ফিরে গেছে তাতে সন্দেহ নেই। তার উপাস্য দেবতাও ফিরে গেছে নিজের জগতে। কেবল যাবার আগে একটা শেষ চিহ্ন ফেলে রেখে গেছে তারা। সেদিন ঘর থেকে বেরোতে বেরোতে কার্লসন দেখেছিল সেই বন্ধ হয়ে যাওয়া কালচে চাকতির একটা দিক ফাঁক হয়ে গেছে, আর সেই ফাঁক থেকে বেরিয়ে আসছে একটা মাংসল ক্ষতবিক্ষত পৈশাচিক হাত। এমন একটা ঘর যেখানে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই, যেখানে কেউ বিরক্ত করতে আসে না। এমন একটা ঘর যেখানে বসলে তরতরিয়ে হাতে লেখা আসে। দেওয়ালে ডাইনির ভয় দেখান কি মেঝের নিচে দেবতা, লেখক মানুষ হলে এই ঘর ছেড়ে নড়বেন না।